স্টার্ট। হ্যাঁ, আজ আমরা তন্ত্র বিশারদ সৈকত শাস্ত্রী বাবুর সঙ্গে একটু কথা বলবো। প্রথমেই ওনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, জয় মাতা। স্যার, আপনি যদি বলেন না আপনার কিছু মূল্যবান কথা আজকে আমরা আপনার কাছ থেকে শুনে নেব, যে আপনার এই যে জ্যোতিষ চর্চা এর পিছনে কার উৎসাহ রয়েছে, মানে কে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছিল, বা হঠাৎ আপনি এই চর্চাতে বা জ্যোতিষ চর্চাতে আপনি এলেন কেন? সবারই তো একটা ইন্টারেস্ট থাকে কোনো না কিছু করার প্রতি। কেউ খেলতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ লিখতে ভালোবাসে। আমার এটা নিয়ে ছোটবেলা থেকে একটা আগ্রহ, প্যাশন বলতে পারেন। পুজো আর্চা করি, এই লাইনে ছোটবেলা থেকে ছিলাম। পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেট নিয়েছি, নিয়ে আজকে একটা জায়গা করতে পেরেছি মায়ের আশীর্বাদে। আমি মায়ের ইচ্ছা। আপনি বলছেন যে পরীক্ষা দিয়েছেন, এবং এখানে পরীক্ষা বলতে কোন পরীক্ষার কথা আপনি বলতে চাইছেন? পরীক্ষা বলতে এটা একটা সংস্থার আন্ডারে, সেন্ট্রাল বোর্ডের আন্ডারে পরীক্ষা হয়, যেটা আপনার আগে ছিল মাধ্যমিক পাস অনুযায়ী করতে পারতো। এখন বর্তমান যুগে উচ্চ মাধ্যমিক পাস করে তবে সে অ্যাপ্লাই করতে পারে পরীক্ষার জন্য। আচ্ছা, এই পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্য একটাই, গভর্নমেন্ট থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া। রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে আছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সার্টিফিকেট নেওয়া, এগুলো হচ্ছে মেন উদ্দেশ্য। এরপরে যে কোনো কোর্স 1 বছর 2 বছর শেষ হয়ে যায় না, এরপরে অনেক কোর্স আছে। এই বইগুলো পড়তে হয়, এইসব বইগুলো আছে, বইগুলো পড়তে হয়, বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করতে হয়, বিভিন্ন ক্রিয়া করতে হয়। ক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা বাড়ে মানুষের, আমাদের লাইনে। আচ্ছা, যত ক্রিয়া করবেন তত অভিজ্ঞতা বাড়বে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে যে কেউ চাইলে এই পেশাতে আসতে পারে না? না, যে কোনো পেশাই আপনার কঠোর পরিশ্রম আর হচ্ছে অভিজ্ঞতা, এই দুটোই দরকার মানুষের। অবশ্যই, অবশ্যই। তো আপনার কি পূর্বপুরুষ কেউ ছিলেন এই পেশাতে, যেখান থেকে আপনার উৎসাহ এসেছে? আমার দাদু ছোটবেলায় দেখেছি পুজো আর্চা করতেন, বা উনি জ্যোতিষচর্চা নিয়ে একটু আলোচনা ছিলেন, সেই থেকেই হয়তো ইন্টারেস্ট পেয়েছি আমি পরবর্তীকালে। কিন্তু আমি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পুজো আর্চা করতে, বা এই লাইনে আমি আসার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আচ্ছা, আচ্ছা, সেই জন্যই এসেছি এই লাইনে আমি। আচ্ছা, আচ্ছা। তো এখন বোঝা যাচ্ছে যে আপনার দাদু জ্যোতিষ চর্চা করতেন, পূজা অর্চনা করতেন, এবং সেখান থেকে কিছুটা অনুপ্রেরণা আপনিও পেয়েছেন, যার জন্য আজকে আপনি জেনারেল লাইনে পড়াশোনা করার পরেও আপনি হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, এবং হচ্ছে আপনি একজন প্রতিষ্ঠিত জ্যোতিষবিদ। হ্যাঁ, সে বলতে পারেন, সেটা আমার মায়ের ইচ্ছা দাবি। অবশ্যই। তো এখন আপনি আমাদের একটা কথা বলুন, যে জ্যোতিষ চর্চা আপনি কত বছর ধরে করছেন? জ্যোতিষ চর্চা দেখুন খুব বেশি নয়, তবু আমার মোটামুটি আজকে দিতে দাঁড়িয়ে আমার 10 বছর থেকে 15 বছর হয়ে গেল ওই লাইনে আছি আমি। আচ্ছা, এই লাইনটা সম্বন্ধে শুধু টাইমটা বেস্ট করা বড় কথা নয়, লাইন শিখতে হবে, শেখার অনেক কিছু আছে। শিখতে হবে, জানতে হবে, তার মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এই হচ্ছে ব্যাপার এই লাইনটা। শুধু আমি এটা নয় যে আমি গেলাম, চেম্বার করলাম বা পয়সা নিয়ে চলে আসলাম, সেটা নয়। আমার মাধ্যমে মানুষের উপকার হয়। মেন হচ্ছে প্রেডিকশান। এই যে প্রেডিকশান, এই প্রেডিকশানের বেসিকই হচ্ছে মানুষের উপকার। এই সঠিক প্রেডিকশান যেতে যাবে তার বড় উপকার পাবে, এই হচ্ছে ব্যাপার। প্রেডিকশানে বেসিকে কার কোন স্টোন লাগবে, কার কোন কবচ লাগবে, কার কোন প্রতিকার, সেটা নির্বাহ করা যাবে। আচ্ছা, আমরা লক্ষ্য করে একটা জিনিস দেখি, যে জ্যোতিষ চর্চার সঙ্গে আমাদের যে রত্ন অর্থাৎ স্টোন রয়েছে, তো স্টোনটার ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আপনি প্রেসক্রাইব করেন আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন ওনাদেরকে? দেখুন, আজকের যুগে অ্যাকচুয়ালি জ্যোতিষের সঙ্গে অনেকগুলো যুক্ত আছে। যেরকম আছে আপনার প্রথমে হচ্ছে স্টোন, মূল্যবান জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ধাতু, আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে কবচ, আচ্ছা, তার পরিবর্তে শিকড়, আচ্ছা, সবই আছে। আচ্ছা, এবার যে যেটা ক্যারি করতে পারে, এই হচ্ছে ব্যাপার। অত একভাবে পয়সা করে থাকে না, সবার পক্ষে সম্ভব নয়, এই হচ্ছে ব্যাপার। কেউ স্টোন ইউজ করে, কেউ কবচ ইউজ করে। এবার ধরুন একটা নীলা, বর্তমান যুগে নীলার দাম 25,000 টাকা। সেখানে কারো যদি শনির কোনো ডিস্টার্ব থাকে, তার জন্য একটা নীলার দরকার হয়। সেখানে আমরা কী করি, শনির যদি ধরুন দরকার থাকবে, তার জন্য নীলার দরকার, নীলার পরিবর্তে আমরা কী করে কবচ দিতে পারি, দক্ষিণকারী কবচ বা শনি কবচ করতে পারি আমরা। সেরকমই যেটা মঙ্গলের জন্য বগলমুখী কবচ দেওয়া হয়। তারপরে ধরুন যেরকম আমরা কেউ যদি মাঙ্গলিক হয়, তার মাঙ্গলিক দোষ কাটিয়ে তার কবচ দিই।
তার পরিবর্তে তাকে প্রবাল দিই। এগুলো আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ যার যার গ্রহের জন্য তার আলাদা নির্দিষ্ট স্টোন আছে। যেরকম বুধের জন্য পান্না, বৃহস্পতির জন্য পোখরাজ, এরকম আছে অনেক স্টোন। যেরকম রবির জন্য চুনি, মুক্তটা মানুষের শরীর ঠান্ডা রাখার জন্য মুক্তটা ইউজ করা হয়, এরকম আছে। প্লাস এর সঙ্গে আমরা কী করি, রুদ্রাক্ষও দিই। যেরকম আপনার জানবেন একমুখী রুদ্রাক্ষের কত গুণ, দুমুখী রুদ্রাক্ষের কত গুণ। আপনি যদি স্যার একটু ডিসকাস করে দেন আর কি ব্যাপারগুলো, আমাদের যারা শ্রোতা বন্ধু বা দর্শক রয়েছেন ওনাদের বোঝার স্বার্থে যদি একটু ডিসকাস বলতে দেখুন, রুদ্রাক্ষ হচ্ছে, রুদ্রাক্ষ মেয়ে প্রত্যেকে আমাদের সেটা জানতে হবে আগে। রুদ্রাক্ষ হচ্ছে শিবের চোখের জল আচ্ছা আচ্ছা শুকিয়ে রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে। আচ্ছা রুদ্রাক্ষ হচ্ছে মহামূল্যবান জিনিস, আচ্ছা পরম শিবের আশীর্বাদ বলতে পারেন। ওটা ওটা কাছে রাখা মানে যে কোনো বাধা বিপর্যয় আপনার কাছে আসবে না, এটা বড় জিনিস। তারপর তো প্রত্যেকটা রুদ্রাক্ষের আলাদা স্টেপ বাই স্টেপ কাজ আছে। যেরকম গ্রহের আলাদা আলাদা কাজ আছে, রুদ্রাক্ষেরও আলাদা কাজ আছে। রুদ্রাক্ষ হচ্ছে সত্যি বলতে, রুদ্রাক্ষ সত্যকে ঈশ্বরের আশীর্বাদ, শিবের আশীর্বাদ। সত্যি বলতে রুদ্রাক্ষ এই হচ্ছে বড় জিনিস, এটা হচ্ছে বড় জিনিস। আর স্যার একটা কথা জিজ্ঞেস করে নেবো যে এখানে আমাদের কাছে যেসব ক্লায়েন্টরা আসেন তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন, তো তাদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে তাদেরকে কি কিছু করণীয় বা পালনীয় কিছু রয়েছে যে যেটা তাদেরকে অনেক ক্ষেত্রে উপবাস করার বিষয় থাকে অনেক ক্ষেত্রে? দেখুন অ্যাকচুয়ালি এখন বর্তমান যুগে কী হচ্ছে, আমরা মার্কেটে দেখি কিছু জ্যোতিষী আছে যারা মার্কেটে বলছে আপনার খুব জিন বিক্রি হচ্ছে, ভূত বিক্রি হচ্ছে, জিনের মাধ্যমে কাজ করানো হয়। সঠিক জিন যে জিনিসটা কী করে ধরবে একটা জ্যোতিষী বা তান্ত্রিক কী করে ধরবে? আগে তন্ত্রের লাইনে যদি আমরা সঠিক বলি, তন্ত্রের লাইনে আজকে 1 বছর 2 বছর তন্ত্রের লাইন নয়। তন্ত্র একটা এমন শাস্ত্র যেটা সারা জীবন শেষ করেও শেষ করা যাবে না। এবার তন্ত্রের লাইনে কী হবে, আমরা যে কাজটুকু করি সেটা তো নর্মাল শিখিয়ে কাজটা করি। তন্ত্রের লাইনে যত কাজ করি তত অভিজ্ঞতা বাড়বে, এই হচ্ছে ব্যাপার। আমরা বলি পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসন বলতে কী বোঝায়, পঞ্চমুণ্ডির আসন কাকে বলে সেটা জানতে হবে আগে। আমরা বলি পঞ্চমুণ্ডির আসনে বলে সিদ্ধি লাভ করেছি, কামাখ্যা তন্ত্রে সিদ্ধি লাভ করেছি। আরে সিদ্ধি লাভটা এত সোজা যদি হতো হয়ে যেত। সিদ্ধপুরুষ ছিল আগে মহাপুরুষরা, আমরা মহাপুরুষ নই, আমরা সাধারণ মানুষ। আমরা যেখানে পারি ঈশ্বরের আশীর্বাদে কর্ম করতে পারি, এই হচ্ছে ব্যাপার। কর্মের মাধ্যমে উপকার করতে পারি মানুষের, আমাদের কর্মের মাধ্যমে মানুষের উপকার হয়, এই হচ্ছে ব্যাপার। পঞ্চমুণ্ডির আসন, পঞ্চমুণ্ডির আসন বলতে পঞ্চমুণ্ডির আসন হচ্ছে যে 5টা মাথা থাকে ওখানে, 5টা মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়। সেখানে আপনার পাবেন সাপ, বেজি বা নেউল যাকে বলে, একটা পাবেন বানর, একটা পাবেন শিয়াল, একটা পাবেন হনুমান। এই 5টা প্রাণীর মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন তৈরি হচ্ছে। আমরা কি করি এখন বর্তমান যুগে, যে কেউ লিখে দিচ্ছে পঞ্চমুণ্ডির আসন সিদ্ধ, কিন্তু পঞ্চমুণ্ডির আসনে যে মেন জিনিসটা দরকার সেটা কি কেউ পাচ্ছে না। যেরকম শিয়ালের মাথা পাওয়া সোজা কথা বললো না, এখন রেয়ার জিনিস একদম। ওই জিনিসটা যদি কেউ করতে পারে, ওই আসনে বসে যদি কেউ সিদ্ধি লাভ করতে পারে, জায়গাটা একেবারে আলাদা। ঈশ্বরের আশীর্বাদে বলতে নেই, আমাদের এটা বড় কথা নয়। আমরা তারাপীঠ শ্মশানে বসে প্রত্যেক অমাবস্যায় যখন যাই, আমরা তারাপীঠে রাত্রি 1টা-2টোর সময় বসে পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি নির্ভয়ে, আমাদের কোনো ভয় লাগে না। কিন্তু বলবেন হ্যাঁ সবাই বসতে পারে, এটা অহংকার কথা নয়, এটা হচ্ছে একটা জায়গা যে একটা নিঃশ্বাস সঙ্গে বসতে হয়, নাহলে জীবন নিয়ে আরম্ভ হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক। তন্ত্র হচ্ছে এমন জিনিস যেটা সঠিক মাধ্যমে উপকার করতে লোকের, ছেলেখেলা জিনিস নয় এটা তন্ত্র। তো স্যার আমরা যেটা বুঝলাম যে তন্ত্র সাধন এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় না। হ্যাঁ, তো এখন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এবং দর্শকদের জন্য আমরা এই কথাটা জেনে নেব যে আপনি কোথায় প্র্যাকটিস করেন বা আপনার চেম্বার কোথায় রয়েছে। আমার দেখুন চেম্বার প্রচুর জায়গায় আছে। চেম্বারগুলো নাম করে দিন। আমি বলে দিচ্ছি, যেন নবদ্বীপ আমার বাড়িতে নিজের গৃহ মন্দির, বাড়িতে মন্দির আছে, মন্দিরে চেম্বার করি আমি নিজের বাড়িতে। তার সঙ্গে আপনার পাবেন শ্যামনগর,
শেওড়াফুলি, আচ্ছা শ্রীরামপুর, বর্ধমান, বেলদা, বোলপুর, খড়গপুর, শিলিগুড়ি, মালদা, তারাপীঠ, এই জায়গাগুলো আমাকে চেম্বারে পাবেন। তার জন্য বুকিং নাম্বারটা নিয়ে নিন, নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমার। আচ্ছা আমার হ্যাঁ স্যার, যদি নাম্বারটা একটু বলেন। বলে দিচ্ছি, 700 700 141 141 10 57। 1057। আরেকটা নাম্বার আছে, স্যার আমি রিপিট করছি এক মিনিট। হ্যাঁ বলে দিন। 700 1411 057। ঠিক আছে স্যার। আরেকটা নাম্বার আছে, হ্যাঁ, বলে স্যার। দিচ্ছি আপনাকে, 89 89 06 06 960 960 312। 312। হ্যাঁ রিপিট করছি স্যার, করুন। 890 696 0312। ঠিক আছে স্যার। তাহলে এই দুটো নাম্বারে যদি আমাদের দর্শক বন্ধুরা কন্ট্যাক্ট করেন তাহলে আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। হ্যাঁ, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট পাবে। আচ্ছা লাস্ট খুব শীঘ্রই আমি টিভির চ্যানেলে বসছি, আচ্ছা সোনার বাংলা, শ্রী বাংলায় প্রোগ্রাম আরম্ভ হচ্ছে আমার। আচ্ছা খুব শীঘ্রই দেখা যাবে সেখানে প্রোগ্রাম। দেখুন, একটা কথা বলি, মার্কেটে সঠিক পথে কাজ করবো, মানুষের উপকার করবো, একদম একদম। এইটা হচ্ছে বড় জিনিস আমার। স্যার একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে আমার। বলুন। প্রশ্নটা হচ্ছে যে আজকে মার্কেটে প্রচুর জ্যোতিষী রয়েছে এবং আমরা খবরের কাগজে, টিভিতে তাদের বিজ্ঞাপন প্রতিনিয়তই দেখতে থাকি। তো এতে দেখা যাচ্ছে যে আমাদের শ্রোতা বন্ধুরা তারা হচ্ছে যে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কোন জ্যোতিষীর কাছে যাব। তো বেসিক্যালি কি কি বিষয় দেখার গুরুত্ব আছে বা কি কি বিষয় দেখে নেওয়া দরকার আছে যে এই জ্যোতিষীর কাছে যাওয়ার জন্য, বা আপনি যদি নিজের কথা বলেন যে কেন আপনার কাছে আসবে? মেনলি একটা কথা বলি আপনাকে, মানুষের জ্যোতিষীর কাছে যায় একটা আস্থা নিয়ে, একটা বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটা যদি মানুষের থাকে তবে সে আসবে সেই জায়গা থেকে। এবার বিশ্বাসটা পাবে কি করে, সেটা হচ্ছে আলাদা প্রশ্ন। আচ্ছা সেটা হচ্ছে, দেখুন, আমরা কবচ করি। আচ্ছা কবচ জিনিসটা কি, কবচ নিষ্ঠভাবে তৈরি করতে হয়। কবচটা ভূর্জিপত্রে লিখতে হয়, লিখে নিষ্ঠাভাবে কবচ করতে হয়। তার প্রাণ প্রতিষ্ঠা আছে, তার পুজো আছে, তার মাধ্যমে কবচ ধারণ করতে হয়। এখন কিছু মুসলিমের লোক করে, নাম করবো না আমি, কিছু জ্যোতিষীর কাজ, কিছু মুসলিমের লোক কাজ করছে কি, পার্টির থেকে 15,000 20,000 টাকা নিয়ে নিচ্ছে, আচ্ছা নিয়ে গিয়ে কোনো মন্দিরে বসে একটা ছোট মাদুলির ভেতরে একটু ফুল, একটু মাটি ভরে দিচ্ছে। তার মধ্যে না পাবেন কোনো ভূর্জিপত্র, না পাবেন কিছু কাজ। তাহলে কবচটা যদি কাজ দেবে, কী করে কাজ দেবে বলুন? ঠিক ঠিক। পার্টিকে আসতে হবে, পার্টি যে খরচাটা করছে সেটা নিজের চোখে দেখবে যে আমি এত টাকা খরচা করছি, এই অনুযায়ী কাজ চাই আমার। কাজ চাওয়ার অধিকার পার্টির আছে, পার্টি নির্ভয়ে কাজ চাইতে পারে আমার কাছে। আমি যদি পারি, আমার সম্ভব হয়, আমি কাজ করবো, নাহলে বলবো যে আমি পারবো না কাজ করতে। আচ্ছা যেটা আমি করে রাখি, আর এটাই আমার রুলস রেগুলেশন বলতে পারেন। আমি এই পটেই বিশ্বাসী, আমি মানুষকে ঠকাতে আসিনি। স্যার আর একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞেস করে নেব। বলুন। যে আমাদের শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে এটা জানতে চাইছি যে ওনারা যদি আপনাকে দেখাতে চান তো সেক্ষেত্রে ওনাদেরকে ডিনোমিনেশন অর্থাৎ পারিশ্রমিক কিরকম দিতে হবে বা কতটা পারিশ্রমিক ধার্য করা হয়েছে? পারিশ্রমিক বলতে এটা তো পারিশ্রমিক বলা হয় না, এটা বলা হয় পারিশ্রমিক বলতে, শুনতে খুব ভালো লাগবে, ভালো লাগবে না, এটা হচ্ছে দক্ষিণা বলা হয়। আচ্ছা আচ্ছা। তা দক্ষিণা বলতে, দেখুন, কলকাতার দিকে আসলে 1,000 টাকা ভিজিট করা আছে। আচ্ছা। আর যদি আমার বাড়ির চেম্বারে যায় সেখানে 500 টাকা। আচ্ছা। শিলিগুড়ি, মালদা, কোচবিহার গেলে সেখানে 2,000 টাকা ভিজিট। এই হচ্ছে ব্যাপার। এবার ভিজিটটাই মেন কথা নয়, মেন কথা হচ্ছে ভিজিটে দিয়ে যাবে তার উপকারটা দেখতে হবে আগে মানুষ। আচ্ছা স্যার, এরকম কি হয়েছে যে আপনাকে দেখিয়েছে, আপনাকে দেখানোর পরে যে তার কোনো কাজ হয়নি এবং আপনাকে এসে বলেছে যে না আপনাকে দেখানোর পরেও না, আমার কাছে এরকম বহু লোক আছে যারা উপকার পেয়েছে বা পাবে। দেখুন, একটা কথা বলি, সামান্য প্রবলেম যদি আমার একটা ফুল একটা জলে যদি ছেড়ে যায়, আমি কেন তাকে অযথা পয়সা নষ্ট করাবো? অবশ্যই অবশ্যই, এই হচ্ছে ব্যাপার জিনিস। একদম। আমি ব্যবসা করতে নামিনি লাইনে। ঠিক। আমার পেট আছে, আমার মা আশীর্বাদ আছে, নিয়ে চলবো মানুষকে, যাতে মানুষের উপকার হয়। মানুষের আশীর্বাদ নিতে হবে, অভিশাপ নয় লাইনে।
তো স্যার মানে আপনার যা প্রেডিকশন আছে তো সেখানে ঈশ্বরের কৃপায় বা আমার ঠাকুরের আশীর্বাদে আশা করি সেগুলো সবই ফলপ্রসূ হয়েছে। হ্যাঁ, প্রেডিকশনটা সঠিক নির্ণয় করতে হবে। প্রেডিকশনের বেসিকের উপরে কাজ নির্ভর করে হবে। প্রেডিকশন যে যত ফিনিশ করতে পারবে সে ততভাবে কাজটা করতে পারবে। এই হচ্ছে বর্তমান যুগের কাজ। ঠিক আছে স্যার, আমরা শ্রোতা বন্ধুদেরকে অনেক প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জেনে নিলাম শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, এবং শ্রোতা বন্ধুরা এর জন্য উপকৃত হবে। এবং যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আর এই কন্ট্যাক্ট নাম্বার দুটো যোগাযোগ, যদি স্যার কন্ট্যাক্ট নাম্বার দুটো আরেকবার বলে দেন। বলেছি 700 700 141 141 10 10 57 57 89 89 06 06 960 960 312 312। এই দুটো নম্বরে যে কোনো টাইম কল করলে পেয়ে যাবেন আমাকে। নমস্কার স্যার, অশেষ ধন্যবাদ আপনি আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য।